নমস্কার। ব্যক্তিগত কাজে আমি শহর থেকে প্রায় অনেকটাই দূরে। কতদিন পরে আজকে আপনাদের সামনে আসছি তা মনে করতে পারছি না। আবার কতদিন পরে আপনাদের সামনে আবার এভাবে বসতে পারবো তাও ঠিক বলতে পারছি না। তবে বিশ্বাস করুন কিছু দিন না হলেও অন্তত কয়েক মাসের মধ্যে আমার আর সিপিএম দুজনেরই কামব্যাক হবে তা আপনাদের অন্তত গ্যারান্টি দিতে পারি। যাই হোক, বাইরে থাকলেও মনটা আর চোখটা দুটোই শহরেই পড়ে আছে। শহরে গত দুদিন ধরে যা চলছে তা নিয়ে কিছু অন্তত বলা দরকার বলে আজকে এই ভিডিওটা করতে বসলাম। আসুন আজকে একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করি। এই ঘটনাটি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আজকে আবার এটা বলা উচিত বলে, আজকে এটা প্রয়োজন বলে আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি। 2019 সালের 15ই মার্চ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি ব্যাংকক থেকে কলকাতা ফিরছিলেন। কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর পরে কাস্টম অফিসিয়ালস এয়ারপোর্টে রুজিরা ব্যানার্জিকে ধরেন। ওনার ব্যাগ থেকে প্রায় 2 কেজি সোনা উদ্ধার করা হয়। সেই 2 কেজি সোনার তখন বাজার মূল্য ছিল প্রায় 64 লক্ষ টাকা। রুজিরা ব্যানার্জির সাথে ছিলেন অভিষেক ব্যানার্জির শালিকা মেনকা ব্যানার্জি। রুজিরা ব্যানার্জি ধরা পড়ার পরে উনি তার স্বামীকে ফোন করেন যথারীতি এবং তার কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যায় রাজ্য পুলিশের তাবড় তাবড় মাথারা। কাস্টম অফিসিয়ালস রুজিরা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারতেন তার আগেই রাজ্য পুলিশের বড় বড় মাথারা, পুলিশ অফিসাররা, তারা রুজিরা ব্যানার্জিকে সেফ প্যাসেজ করে ওখান থেকে বের করে নিয়ে যায়। এরপরে সুপ্রিম কোর্টে রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে একটি মামলাও চলে। কিন্তু 2019 সালের পরে এত বছর কেটে গেল, আজকে আমরা জানতে পারলাম না ওই 2 কেজি সোনার কি হলো, রুজিরা ব্যানার্জির কি হলো, কিংবা রাজ্য পুলিশ যারা তদন্তে বাধা দিয়েছিল তাদের কি হলো। সেই 2019 সালের আরও একটি ঘটনা, রাজীব কুমারকে যখন সিবিআই তদন্তের খাতিরে রাজীব কুমারের বাড়ি হানা দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সব ছেড়ে ছুড়ে রাত জেগে আন্দোলন করেছিলেন, ধর্ণা করেছিলেন। তদন্ত সেদিনও প্রভাবিত হয়েছিল। বছর কেটে যায়, মাস কেটে যায়, দিন পেরিয়ে যায়। 2019 থেকে 2026 প্রায় 7টা পুজো আমরা কাটিয়ে দিলাম, কিন্তু এখনও আরএসএসের দেবী দুর্গার বিসর্জন আমরা দেখতে পারলাম না। এবারে অন্তত বুঝতে পারছেন এই দুটো ঘটনা দিয়ে আমি আজকের ভিডিও কেন শুরু করলাম। কিচ্ছু বদলায়নি, বিশ্বাস করুন, কিচ্ছু বদলায়নি। এতগুলো বছর পেরিয়ে গেছে কিন্তু সব একই আছে। মমতা ব্যানার্জি একই আছেন, কেন্দ্রীয় সংস্থা একই আছেন, চুরি জোচ্চুরি দুর্নীতি সব একই আছে। মাঝখানে যা একই নেই, যা ঠিক নেই, তা হলো আমার আপনার যে আশাগুলো ছিল, যে ভরসাগুলো ছিল, প্রত্যেকবার মাটিতে ফেলে পা দিয়ে পিষে সেগুলোকে শেষ করে দেওয়া হয়। আজ 2026 সালে দাঁড়িয়ে গত দুদিন ধরে যে ড্রামা আমরা দেখলাম তা অনেকটা ওই দেজাভুর মতো, সবটাই যেন কোথাও আগে দেখেছি। এত কিছুর পরেও আজকে আমি আমার ভিডিওতে বসে অনেক ইউটিউবারদের মতো বলতেই পারতাম, এই প্রথম মমতা ব্যানার্জির চোখে ভয় দেখলাম, এই প্রথম মমতা ব্যানার্জি গদি হারানোর ভয় দেখছেন, এই ইডি কানটা ধরেছে এবারে মাথাটা বেরিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। কিংবা ওই অমিত শাহর ভয় নবান্ন কাঁপছে, ইত্যাদি ইত্যাদি বলতেই পারতাম। বলার জন্য আমি বলতেও পারি, আপনারা শোনার জন্য শুনতেও পারেন, কিছুটা গায়ের জ্বালা মিটতেও পারে। ইডি সিবিআই যে কাজগুলো এতদিন ধরে করার কথা ছিল সেগুলো করছে না দেখে কিছু ইউটিউবারের মন্তব্যে দুধের স্বাদ ঘোলে মেটানোই যায়, কিন্তু তাতে বিশ্বাস করুন কিচ্ছু পরিবর্তন হবে না। গত দুদিন ধরে যা যা ঘটলো, বাংলায় যা যা হলো, যে নাটকগুলো আমরা দেখলাম, তার কি প্রভাব পড়তে পারে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে, ভোটের আর 2 মাস আগে দাঁড়িয়ে, অন্তত সত্যিটা এবারে হজম করা উচিত। প্রতিদিন মিথ্যে আশ্বাসের থেকে একদিন তেতো সত্যিটা এবারে তো হজম করতে হবে। জনগণ কি শুনতে চায় তাতে কনসেন্ট্রেট না করে এবারে সময় এসেছে কি শোনানো উচিত। আর কি শোনানো উচিত? প্রথমত, গত দুদিনের ঘটনার পরে এটা শোনানো উচিত, এই ঘটনাটা অ্যাবসলিউটলি একটা স্টেজড প্রোগ্রাম ছিল। পশ্চিমবঙ্গে কারোর এক বাড়িতে ইডি রেড মেরেছে, তার সাথে খাতা কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাথেও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, উনি একটা এজেন্সি, তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেন, এর বাইরে কিছু নয়। তার বাড়িতে তদন্ত হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি নিজের কথায় রাত 4টায় ঘুমাতে যান, উনি সকালবেলা উঠে তার সমস্ত কাজ ছেড়ে আগে সেই ব্যক্তিটির বাড়িতে গিয়ে তদন্ত আটকানোর চেষ্টা করলেন। নথি টথি যা ছিল, হার্ড ডিস্ক, মোবাইল সব বের করে আনলেন সেই ব্যক্তির যার বিরুদ্ধে ইডি মামলা করেছে। যে ইডি, যে সিবিআই তদন্ত করলে নাকি একটা মাছি মশাও গলতে পারে না,
তারা তদন্ত করলে চারপাশে কেন্দ্রীয় বাহিনী ঘিরে থাকে যাতে কোনো একটা মানুষ ঢুকতে না পারে, সব ঘেরাটপ ভেঙে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন এবং সব ফাইল বের করে নিয়ে এলেন। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে যেটা পসিবল নয় তাকেও মানছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন, করতে সাহস পেলেন, কিন্তু সেখানেও ইডি ধরুন তার যুক্তিতে বলতো যে আমাদের কাছে আগে কোনো তথ্য ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন, আমরা রেডি ছিলাম না, তাই এতগুলো কেন্দ্রীয় বাহিনী ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাজগুলো করার সাহস পেয়েছেন। আচ্ছা, আমি যদি এইটুকুও মেনে নিই তর্কের খাতিরে, পিএমএলএ 2022 সেকশন 17-এর আন্ডারে বলা আছে তদন্তে যদি কেউ প্রভাবিত করে কিংবা কেউ বাধা দেয় তার বিরুদ্ধে 3টে কাজ করা যেতে পারে। ইনফ্যাক্ট অনেকগুলো করা যেতে পারে, যেটা মেন করা যেতে পারে তা হলো তৎক্ষণাৎ অ্যারেস্ট করা যেতে পারে, এবং পিএমএল-এর আন্ডারে আপনি কিন্তু ক্রিমিনাল তার বিরুদ্ধে কেস অন্তত রেজিস্টার করতে পারেন। আপনি বলুন তো, আমি মেনে নিলাম সর্বশক্তিমান মমতা বন্দ্যোপাধ্যায়, সর্ববিরাজমান মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ঢুকে গেলেন, কাগজ নিয়ে বেরিয়ে এলেন, উনি চলে গেলেন, তারপরে এই 3টের মধ্যে কোন কাজটা করতে ইডি পারতো না এবং কোন কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি করে দেখিয়েছে। এমনকি কোর্টে যে কেসটা গেছে সেটাও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা নিয়ে গেছে, কারণ ওনারা ভালো করে জানেন যে একবার কোর্টে কেস চলে গেলে ও দিনের পর দিন ঝুলবে, ততদিনে ইলেকশন পেরিয়ে যাবে, আর কোর্টে গিয়ে এমন বাঁদরামি করবো আমরা, যেটা ইনফ্যাক্ট হয়েছে, এমন বাঁদরামি করেছেন যে শুনানি বন্ধ করে আবার পরে একটা 14 তারিখে ডেট দেওয়া হয়েছে। যে কেন্দ্রীয় সংস্থারা শীতলকুচিতে ভোটে ছাপ্পা দিচ্ছে বলে 4 জনকে গুলি করে পটল তুলে দিতে পারে, সেই ইডি, সেই কেন্দ্রীয় বাহিনীরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারলেন না। এর থেকে তো তাহলে সিপিএম ভালো, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লাঠি বাটি মেরে নাকি তাকে আটকানোর চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাহিনীর থেকে সিপিএমের ক্যাডাররা অনেক বেশি এফেক্টিভ। এবার থেকে অন্তত ইডির উচিত সিপিএমের ক্যাডার নিয়ে তদন্তে যাওয়া। ওনারা অন্তত এইটুকু বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবেন, সর্বশক্তি দিয়ে আটকে দেবেন, যেটা মোদি অমিত শাহর পুলিশ পারবেন না। আবার ইউটিউবে কমেন্ট করতে থাকা কিছু ওই শুভেন্দু অধিকারীর মতো মোদির বাচ্চারা আছেন, মোদির বাচ্চা আমরা, যারা মনে করেন মোদি অমিত শাহ কোনোদিন কোনো দুর্নীতি করতে পারেন না। ওই হতে পারে ইডি সিবিআইয়ের তদন্ত যারা করছেন তাদের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষরা আছেন, তারা এই তদন্তগুলোকে প্রভাবিত করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দেন। আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য সেটাও সত্যি হয়ে থাকে, তাহলে যে নেতাদের বেতন আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, তারা তাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে একটা বৃহত্তর বিষয়কে ধামাচাপা দিয়ে যাচ্ছে, দিন দিন তদন্তকে প্রভাবিত করছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চুরিকে আরও উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে মোদি অমিত শাহরা কোনো অ্যাকশন নেন? আজ অবধি নিয়েছেন? কোনো তদন্তকারী কোনো অফিসারকে স্যাক করেছেন? শুনতে তো পাইনি আমরা। পশ্চিমবঙ্গে যে কোনো সময় পুলিশের কোনো দুর্নীতি আমরা দেখলে আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে এক্ষেত্রে ইডি সিবিআই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরেও আমরা কেন হোম মিনিস্টারের পদত্যাগ চাইব না, তা আমার এই ছোট্ট মাথায় ঢোকে না। আমাদের আজ কি শোনা উচিত? আমাদের শোনা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিজেপিকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছেন। মারা একরকম হয়, তবে এই বিজেপিকে, পশ্চিমবঙ্গের বিজেপিকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছেন, এবং তা করেছেন ভারতীয় জনতা পার্টির 2 বড় নেতা এবং আরএসএসকে পাশে নিয়ে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই নির্বাচনের আগে বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন যে 2021 সালে বিজেপি যতগুলো সিট পেয়েছিল তার থেকে এবার অন্তত একটা কম পাবে, এবং তৃণমূল কংগ্রেস তারা যা সিট পেয়েছিল সেখান থেকে একটা সিট বেশি পাবে, এবং আপনি বিশ্বাস করুন এটাই হবে। কারণ এই কথাটা অভিষেক ব্যানার্জির কথা নয়, এই কথাটা মোদি অমিত শাহের কথা। এবারে এটাও আমি কেন বলছি, গত দুদিনের ঘটনা ওয়াজ অ্যাবসলিউটলি স্টেজড যাতে একটা রাজনৈতিক দল পলিটিক্যাল মাইলেজ পায়, এবং এই পলিটিক্যাল মাইলেজের উদাহরণ আজকে নতুন নয়। মানুষ একবার আপনাকে সিম্প্যাথি দেখানো শুরু করলে সে রাজনৈতিক দল মোটামুটি তরতর করে উপরে উঠবে। এই পলিটিক্যাল মাইলেজ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন যাতে ভোটের আগে অন্তত মানুষকে এইটা বলতে পারেন যে বিজেপি একটা চক্রান্ত করছে আমাদেরকে আটকানোর। ভোট এলেই তাদের সিবিআই, ইডি এরা সব জেগে ওঠে, ফোনা তুলে ওঠে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোঁস করার চেষ্টা করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভয় পান না সবকে, তিনি অনেক দিনের লড়াকু নেত্রী, রাস্তায় লড়াই করে নেত্রী হয়েছেন। তাই বিজেপির নেতারা ইডি, সিবিআই কিংবা নির্বাচন কমিশন করবে। সত্যি তো ভাবুন তো, যে দলটা সত্যি করে চোর, এবং এই যে ঘটনা যার বিরুদ্ধে তদন্ত করতে ইডি এসছে, এটা 2020 সালের ঘটনা। 2020 সালের পরে এর শেষবার এর তদন্ত হয়েছে 2022 সালে। 4 বছর পরে হঠাৎ ইডি সিবিআইয়ের মনে হলো
না, একবার গিয়ে তদন্ত করে ঘুরে আসি, পশ্চিমবঙ্গে বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা একবার এনজয় করব, তদন্ত হয়ে যাবে, একবার ঘুরে আসি। প্রত্যেকবারই পশ্চিমবঙ্গের জনগণ দেখছে ভোট এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে। এটা বলতে কোনো দ্বিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত পার্টি। মশা যেমন রক্ত খেয়ে বেঁচে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দুর্নীতি করে বেঁচে থাকে। এটা তো একটা অন্নপ্রাশনের বাচ্চাও জানে। তাহলে এই চুরি দুর্নীতি ধরার জন্য কেন এই মাঝখানের 5টা বছর একটা দিন আপনি কাজে লাগাননি? ঠিক যখন ভোট আসে তখন আপনাদের মনে পড়ে না এইবারে একজনকে অ্যারেস্ট করতে হবে, এবং সেটাও যদি করতেন তাও অন্তত মনে হতো যে আপনারা জেতার জন্য করছেন। বিজেপি যদি সত্যি করে ভোটের আগে অ্যারেস্ট করতেন 2021 সালে, 2024 সালে, অন্তত মনে হতো হ্যাঁ যেটা করছেন খারাপ করছেন, ভোটের আগে আগে অ্যারেস্ট করছেন, এথিক্যালি মোরালি ঠিক নয়, কিন্তু অন্তত জেতার জন্য যা করা উচিত, ওই যে বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ওটাই করছেন। কিন্তু প্রতিবারই একটা নেতাকে বা একটা নেত্রীকে হিরো বানিয়ে তাকে পলিটিক্যাল মাইলেজ দিয়ে দিয়ে নিউজে রেখে রেখে হিরো কিংবা হিরোইন বানিয়ে দিয়ে তাকে নেত্রী বানিয়ে না ছাড়া অবধি মোদি অমিত শাহের ঘুম হয় না। একটা উদাহরণ দিই, এই 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 উদাহরণটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে, আবারও আজকে বলছি, কারণ একসাথে আমরা সব কিছু আজকে একটু রিলেট করতে চাই। আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোট যখন হয়, তৃণমূলের নবজোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টার্ট করেন, 60 দিনের জন্য উনি ঘর থেকে বেরিয়ে যান। উনি বলেছিলেন একদম গোটা বাংলা প্রচার করে উনি কলকাতায় ফিরবেন। উনি একটি কয়লা পাচার কেসে তাকে ইডি সিবিআই জেরা করতো, কিন্তু ওই নবজোয়ারের প্রায় 1 বছর আগে অবধি ইডি কিংবা সিবিআই কারোর মনে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে তদন্ত করা। যখনই নবজোয়ার শুরু করলেন, নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে ছিলেন, তারপরে পরপর তো আর 60 দিন প্রচারে থাকা সম্ভব নয়, ওই 10-15 দিন পরে যখন অন্য খবর দেখানো শুরু করলো, অভিষেক ব্যানার্জির মুখটা আস্তে আস্তে হেডলাইন থেকে সরে যাচ্ছিল, সিবিআই মনে করলেন না এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা একবার ডেকে পাঠাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চালু চিজ, উনিও অনেকবার আগে দেখেছি উনি তদন্ত পিছিয়ে দিতেন, পিছিয়ে দেওয়ার জন্য আর্জি করতেন, উনি তদন্তে হাজির হতেন না। কিন্তু সেইবার যে লোকটা কথা দিয়েছিল যে আমি একদম পুরো পশ্চিমবাংলা ঘুরে তারপরে আমি 60 দিন পরে কলকাতায় ফিরব, উনি তদন্তের মুখোমুখি হওয়ার জন্য ওনার নবজোয়ার একদিনের জন্য বন্ধ রেখে কলকাতা এলেন। কলকাতায় এসে 6 ঘন্টা তদন্তের মুখোমুখি হয়ে ঠিক বেরিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, মিডিয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, আমার এই নবজোয়ারকে এরা যে কোনো প্রকারে ভেস্তে দেওয়ার একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধেই তদন্ত করছে। ব্যাস, রাতারাতি আবার নিউজের হেডলাইনে চলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এভাবেই ওনাকে মাইলেজ দিয়ে দিয়েই একটা দল তাকে দিনের পর দিন মাইলেজ দিয়ে দিয়ে নেতা তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতি বছর ওনাকে কুর্তা মিষ্টি এগুলো পাঠান, তাই বড় দাদা হয়ে তার বোনের প্রতি এইটুকু তো করতেই পারেন নরেন্দ্র মোদী। তাই যারা প্রশ্ন করেন আচ্ছা সেটিং থাকলে ইডি তদন্তটাই কেন করতে যাবে, তারা অন্তত আজকে বুঝুন সব তদন্ত কিন্তু চোরকে ধরার জন্য করা হয় না। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবুজ ফাইল নিয়ে উসেন বোল্টের মতো ছুটে পালিয়ে গেছিলেন, সেই ফাইলে ঘুগনি বেচার কোনো স্পেশাল রেসিপি ছিল কিনা, চুরি করার 101টা নিয়ম ছিল কিনা, কিংবা 26 দিনের অনশনের খাবারের বিল ছিল কিনা, এসব নিয়ে মিম বানানোই যায়, এসব নিয়ে হাসি ঠাট্টা করাই যায়, একটা প্যারোডিও বানানো যায়। কিন্তু এবারে না সময় এসছে, এবার আসুন একটু সত্যির মুখোমুখি হই আমরা। যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিনের পর দিন ট্রোল মিম এগুলো করেছে অনেকগুলো রাজনৈতিক দল করেছে, এবং তার সবচেয়ে বড় উদাহরণ সিপিআইএম। কিন্তু সিপিআইএম দেরি করে হলেও ওরা বুঝেছে, এবং বুঝেছে বলেই এই বিষয়ে সবার আগে যথার্থ প্রেস কনফারেন্স করলেন মোহাম্মদ সেলিম। কিন্তু সেই খবর সামনে দেখানোই হলো না, আপনাদের সামনে আনা হলো না। আপনারা হয়তো কিছুজন দেখেছেন, বেশিরভাগজন মানুষ তাদের কাছে পৌঁছানোই হয়নি। আর বিজেপি মজে আছেন এই সমস্ত রিলে। সজল ঘোষের মতো নেতারা ফেসবুকে লিখছেন ভাইপো কয়লা চোর, ভাইপের বউ সোনা চোর, পিসিমণি ফাইল চোর, ইত্যাদি ইত্যাদি। আর তাতে বিজেপির সমর্থকরা কি খুশি, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটালো। ইডি সিবিআই কিছু করতে পারুক না পারুক, অন্তত আমার নেতা এমন একটা কথা বলেছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে দিয়েছেন, উফ জমে ক্ষীর হয়ে গেছে। কিন্তু দিনের শেষে এটা সত্যি, বিজেপির মতো একটা দল কোনো দিন না নিজে ফার্স্ট হবে, না অন্য কারোকে ফার্স্ট হতে দেবে। দুর্নীতিগ্রস্ত নেতা, দুর্নীতিগ্রস্ত একটি দলকে সারা জীবন বটগাছের মতো ছায়া দিয়ে আসবে। আর যারা একটু লড়তে চাইবে, সামনে থেকে এসে লড়াই দিতে চাইবে,
তাদের অস্তিত্ব সিপিএমের মতো শূন্য করে ছাড়বে। তখন যুক্তি দিয়ে না পারলেও অন্তত এটা বলে দেওয়া যাবে, হ্যাঁ তোরা তো শূন্য, তোদের কথা কে শুনবে। আমি অনেকের কমেন্ট পড়ি, অনেক বিজেপি সমর্থকদের কমেন্ট পড়ি, হাসিও লাগে, মজাও লাগে, করুণাও হয় এদের জন্য। এদের মধ্যে সত্যি করে অনেকে অনেক আবেগ দিয়ে দলটাকে করেন। আপনাদের কমেন্ট দেখে, আপনাদের লেখা দেখে বোঝাও যায় যে আপনাদের কতটা আবেগ আছে দলটার প্রতি, কতটা বিশ্বাস আছে দলটার প্রতি। কিন্তু যে দলের নেতা তার কর্মী মারা গেলে সেই খুনিদের বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেয়নি, তারা আপনার আবেগকে সম্মান করবে, সে বিশ্বাস যদি আপনারা রাখতে পারেন, আপনাদেরকে তো আমাকে একটা নমস্কার করতেই হয়। সবাই ভালো থাকবেন।